funny. আমার ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার কোনো দায়িত্ব নেই। আমি তোমায় যখন প্রয়োজন হয়েছে তোমাকে আমি বলেছি নচ্ছি আমার গানটা গিয়ে দাও, কিন্তু এটা হয়তো একটা কারণ হতে পারে, কিন্তু এটাই একমাত্র কারণ আমি বলবো না। বাংলা গানের সিনেমার গানে যেটা ঢুকলো হঠাৎ একটা, সেটা বোধহয় একটা কোনো রকম ইন্সপিরেশন থেকে কতগুলো রকের ভাষা উঠে এলো এবং একটা গান হলো এবং সেটাকে হিট করানোর একটা চেষ্টা হলো, কিন্তু কোথাও কিন্তু সেটাকে তুমি নন্দিনী হলো না, না কোনোদিন হলো না, হলো না। মানে ওই যে একটা রাস্তায় টুইস্ট করে গান গাওয়ার যে মজাটা, ওটা কিন্তু কোনোদিন তৈরি না, ওটা মুশকিল। মানে ফলে যে কোনো জিনিসই কথ্য জিনিস কখনো সাহিত্যে উঠে আসবে না তা নয়, কিন্তু তাই সব কথ্য জিনিস যে সাহিত্য হবে সেটাকে ঠিক করে ব্যবহার না করলেও এটা ধরে নেবার কোনো কারণ নেই। যে মানুষটা একদিন আবুল তাবুল লিখেছেন ননসেন্সটাকে ব্যবহার করবেন বলে তার ভাষা হিসেবে, তিনি খুব সিরিয়াসলি কাজ না করলে তো ওটা হয় না না। এবং তার ওই যার ওরম ছন্দের উপর দখল, ভয়ঙ্কর। নৌকো ফানুষ পিঁপড়ে মানুষ জোলার মুখ তেলের ভাঁড়, যে একটা লাইনে লিখতে পারে যেটা প্রায় গান, মানে তুমি ওটা যে কোনো মুহূর্তে একটা গান হয়ে যেতে পারে, সুর বসালি, মানে ওটা গানের মেটেরিয়ালই রয়েছে ওর মধ্যে। আমার এটার একটু মানে ইনফ্যাক্ট আমার এই ক্ষমতাটার, আমার সত্যজিৎ বাবু যখন লিরিক্স লিখলেন, আমি খালি রোগাভূত মোটাভূত আধাভূত গোটাভূত এই কথা দুটোর বাইরে কিন্তু ওই জিনিসটা পেলাম না। না, তারপরে ওনার লিমেরিকও পড়েছি, ওনার ছোট ছোট কবিতা ছিল, হ্যাঁ যেগুলো তো হ্যাঁ অনেকগুলো ছিল, ওই মনে পড়ছে না, যাই হোক খারাপ না, কিন্তু সুকুমারের সাথে কম্পেয়ার, মানে সুকুমার শুধু ওটাই করেছেন, সেটাও যদি কেউ মডেল করতো, সেটাকেও যদি কেউ মডেল করতো। না, তোরা যুদ্ধ করে করবি কি তা বল, হ্যাঁ এই গান এত সহজভাবে একটা যুদ্ধবিরোধী কথা, আমরা হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক আমরা আমাদের স্কুলে পড়ার সময় মিছিল করে কত কথাই বললাম, আর শুধু একটাই লাইন, তোরা যুদ্ধ করে করবি কি তা বল, রাজ্যে রাজ্যে পরস্পরের দ্বন্দ্বে অমঙ্গল, এই সামান্য এইটুকু একটা কথাতে কত মানে প্রায় হিতোপদেশের একটা লাইন যেন গান হয়ে উঠলো, এবং সেটা গুপি বাঘার মুখেই মানায়, অমন সরল দুটো মানুষের মুখেই মানায়, যে আর কোনো আমরা কিচ্ছু জানি না, পরস্পরের দ্বন্দ্বে অমঙ্গল, তাহলে কেন করবি তুমি বলো। মানে শুভ চেতনা মঙ্গল চেতনা, এটা যে একটা অত্যন্ত সাধারণ দুটো, হ্যাঁ মানে এপলিটিক্যাল মানুষ যারা একটা অন্য পলিটিক্সের কথাই জানে, যে পলিটিক্সটা বেঁচে থাকা, ডিগনিটি নিয়ে বেঁচে থাকা। সুন্দর। তোমার ছবিতে ধরো আমরা মানে একজন 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 খেটে খাওয়া মানুষের লড়াইয়ের গল্প, বা একটা খেটে খাওয়া মানুষের উত্তরণের গল্প, রাজনৈতিক উত্তরণের গল্প, বা একটা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোন রাজনৈতিক মতাদর্শের কথা বলছি আর কি। তো হয়তো তুমি সেটাতে বিশ্বাস নাও করতে পারো, কিন্তু একটা মানুষ না, হ্যাঁ নেই কেন, এটার অভাব কেন, এটা দেখতে পাই না কেন, এটা আমি প্রত্যক্ষভাবে জানি না বলে। আমাকে খেটে খাওয়া স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়নি নচি, রাইট। আমি সততা মনে করি, শিল্পীর সততা সেই জায়গাতে মনে করি। আমি যে জিনিসটা জানি না, আমি গ্রাম নিয়ে ছবি করিনি কেন, আমি গ্রাম জানি না, তাই বলে যে মানুষটা আগাগোড়া আরবান, তিনি গ্রাম বলতে শান্তিনিকেতনের বাইরে চেনেন না, তিনি যখন পথের পাঁচালী করেছেন, আমি সেই কাজটাকে কোনোরকমভাবে ডিসরেসপেক্ট করি না, কিন্তু আমার মনে হয় আমার মধ্যে সে ক্ষমতা নেই, বা অতখানি একটা কাজকে, মানে অতখানি আমার মধ্যে ইন্ট্রোস্পেকশন নেই বা ফোরসাইট নেই, যেটা দিয়ে আমি আমার ইমিডিয়েট রিয়ালিটির বাইরে গিয়ে একটা অন্য রিয়ালিটিকে নিজের করে নিতে পারি। আমি পারবো না, এটা আমার অক্ষমতা। না, এটাও এক ধরনের অনেস্টি। তুমি যে বললে কথাটা, আবার অনেকে বলেন না, অথচ ওরকম ছবির কথা ভাবেন, উনি দেখেন, উনি ঠিকই বলেছো, কিন্তু প্রশ্নটা হচ্ছে তুমি যখন কলেজে পড়েছো, বা তুমি এই রাজনৈতিক সংঘাত দেখেছো তো, নিশ্চয়ই দেখেছো, কলকাতায় থেকেছো যখন, বা সাম্প্রতিককালে অনেক রাজনৈতিক সংঘাতের মধ্যে দিয়ে আমরা উঠে আসছি। আমি কলেজ রাজনীতি তুমি একসময় খুব মন দিয়ে করেছো, এবং আমি রাজনীতিতে প্রত্যক্ষভাবে না করলেও আমাদের তখন যাদবপুর ইউনিভার্সিটিতে আমি পড়ি, আমি ইকোনমিক্স পড়ি, এবং আমাদের ইকোনমিক্সের লোক আমি, হ্যাঁ খুব বোরিং, হ্যাঁ খুব বোরিং, হ্যাঁ আমি ইকোনমিক্সের লোক মনে করি না, আমার একটা ইকোনমিক্সের MA ডিগ্রি আছে, আমি ইকোনমিক্সের লোক নই। আমি বেশ ব্যাকবেঞ্চার ছিলাম, অত্যন্ত সাধারণ ছিলাম, কোনো ইন্টারেস্ট ছিল না পড়াশোনায় আমার। আমাদের স্পেশাল পেপার ছিল মার্কস, আমার স্পেশাল পেপার মার্কস ছিল, ফলে আজকে একটা মার্ক্সবাদী দেশে বসে আমি কিন্তু জানি যে মার্ক্সটা আমি পড়েছি, এটা আমার পাঠ্য ছিল, ফলে সেটাকে যখন ডিস্টর্ট করে অনেক কথা বলা হয়, তখন আমার মাঝে মাঝে বেশ দুঃখই হয়।
কিন্তু আসলে মার্কস যদি বলো মার্কস একটা স্বপ্ন, তবে কখনো কখনো জীবন স্বপ্নেও তো থাকতে ভালো লাগে। নিশ্চয়ই, তাই না? নিশ্চয়ই। তুমিও তো স্বপ্নেই বাঁচো। স্বপ্ন ছাড়া কি জীবন হয়? সেই তো, আমরাও তো স্বপ্নে বাঁচি। এবং আমরা যে মাধ্যম নিয়ে কাজ করি সেগুলো তো স্বপ্নই তো বেসিক্যালি। আমরা স্বপ্নই বিক্রি করি, স্বপ্নের ফেরিওয়ালা তুমিও আমিও। যখন থেকে আমার বা আমাদের সেই স্বপ্নগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে বা সেই স্বপ্নগুলোকে কলঙ্কিত করার চেষ্টা করছে, কালি দিয়ে দেওয়া হচ্ছে, তখন বড় কষ্ট হয়, বড় অসুবিধা হয় আর কি। না, আমরা একটু ইয়েতে আসি, একটু হালকা আলোচনায় আসি, কারণ একটা এই টেলিভিশন মাধ্যমে টিআরপি বলে একটা বস্তু আছে, সেটা নেমে যেতে পারে। ঠিক আছে, এই টিআরপি বস্তুটা আমার না কিন্তু সিআরপির মতো লাগে। টিআরপি আরো ভয়ঙ্কর আমার মনে হয়। সুতরাং আমরা একটু টিআরপির কথা ভাবি। যখন আমি আনন্দলোক প্রথমে এডিট করতে শুরু করি, গুঞ্জন বলে একটা খুব ইম্পর্টেন্ট বিভাগ আছে, এটা আনন্দলোকের গসিপ বিভাগটা। আমি বলেছিলাম গসিপ নয়, গসিপের ইন্টারপ্রিটেশন। আমি নবনীতাদিকে বলেছিলাম তুই লিখবে কিনা। আমি পুরোনো আনন্দলোক পাঠিয়ে দিলাম, আমি তো জানি না কি রে, পাঠিয়ে দিয়েছিলাম। বললাম তুমি যদি একটা গসিপ ইন্টারপ্রেট করে লেখো খুব সুন্দর হবে। এবং আমি মক্ষীরানী বলে একটা চরিত্র ইন্ট্রোডিউস করলাম। চরিত্র নবনীতাদি আমাকে কয়েকদিন পর একটা ফ্যাক্স করে পাঠালেন, পড়ে দেখলুম রে, পারবো না। ওটাও একটা আর্ট, ওটা মুশকিল আছে। করলেন না? না, ওটা তুমি একটা বেশ সুন্দর করে থার্ড পারসন করে লেখাগুলো খুব অদ্ভুত ভাবে হতো। সে বলে একটা কবিতার মতো করে খুব ইন্টারেস্টিং করা হয়েছে। জেনে এলাম। হ্যাঁ, মানে মনে হলো একটা ডাইরেক্ট ক্রেডিবিলিটি আছে। সে মুখে সে ঘুরে ঘুরে খবর নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, এসে এক একটা জায়গা ফেলে দিয়ে যাচ্ছে। ওটা খুব ইন্টারেস্টিং হয়েছিল। আসলে গসিপ ম্যাগাজিনে এই ধরনের ইন্টেলেকচুয়াল বিষয়গুলো যা বলছিলাম আর কি, ওই সিআরপি। তোমার কত টাকা সংসার চলে? এটা একটা কথা হলো? এই কথাটা এখন বলা মুশকিল। তুমি জানো কত টাকা সংসার চলে তোমার? না। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাইছিলাম। তুমি একটা খবর রাখো কিনা তোমার সংসার কত টাকায় চলে? না, এটা জানতাম। তোমার ব্যাংকে কত টাকা আছে তুমি জানো? ব্যাংকে না ব্যাগে? ব্যাংকে। না, জানো না? মানে আমরা এটা কি আমাদের সেলিব্রিটি সুলভ উন্নাসিকতা, না আমরা জীবন থেকে আস্তে আস্তে সরছি? তুমি জীবনমুখী গান গাও, তুমি নিজে গানটার নাম দিয়েছো জীবনমুখী। তুমি জীবন বিমুখ কেন? জীবন মানেই কি ব্যাংক অ্যাকাউন্ট? জীবন মানেই কি ব্যাংক অ্যাকাউন্টও বটে, টাকা ছাড়া কি চলে? আমাদের কিন্তু এর বাইরেও তো অনেক কিছু আছে। না, আমাদের কি টাকা ছাড়া চলে? সংসার যার একটা দায়িত্ব তুমি নিয়েছো, এটা তো তুমি বেছে নিয়েছো। এটা তো তোমার মানে বাবা মার দায়িত্বটা তুমি নিয়ে জন্মাও, সংসার করার দায়িত্বটা তুমি নির্বাচন করেছি। তাহলে সেই দায়িত্বটা তোমার বেছে নেওয়া, সেইটা কি কত টাকায় চলে? তুমি কেন, মানে আমাদের কি সচ্ছলতা বা একটা লেভেলের পর, নাকি আমরা একটা সময় আমরা যারা অত্যন্ত মধ্যবিত্ত বাড়ি থেকে, আমি মধ্যবিত্ত ঠিক নয়, মানে আমি আরো নিম্নবিত্ত জায়গা থেকে লড়াই করে এই জায়গাটায় উঠে এসেছি। আমার মনে রাখা উচিত, তুমি বলছো ঠিকই, মনে রাখা উচিত, কিন্তু যে কথাটা তুমি বললে, মানে একটা জায়গার পরে গিয়ে যখন আমি মনে করলাম বা মনে করি বা আমরা মনে করি যে আমার বাড়ির লোকগুলো সিকিউরড, অন্তত আমি যতদিন বেঁচে আছি। কারণ আমার অ্যাকাউন্টে কত টাকা আছে জানি না, কিন্তু আমার মগজে এখনো 10,000 গান লেখার মতো গ্রে ম্যাটারটা আছে, এটা আমি জানি। আমার কাছে এটা সংসার না। আমি বোঝাতে পেরেছি নিশ্চয়ই, তো আমি তোমাকে যেটা বললাম। হ্যাঁ, বুঝতে পারলাম। কিন্তু শক্ত কোয়েশ্চেন হচ্ছে, কিন্তু না, শক্ত হচ্ছে না। এবার আমি বলছি, তোমার জীবনে প্রেম আর কর্তব্যের ভূমিকা, মানে এটার ওজনটা কি? তুমি একটা সংসারী মানুষের কর্তব্য এবং প্রেম, শিল্পীর হতে পারে, মানুষের হতে পারে, একজন প্যাশনেট ইন্ডিভিজুয়ালের হতে পারে। প্রেম ওইভাবে তো শিল্পী ওইভাবে ভাগ করা সম্ভব নয়। তো আসলে দুটোই পার্সোনাল, প্রেম এবং কর্তব্য। একেবারে ফিলিংসটা অবশ্য তুমি তোমার মতো করে কর্তব্য বোঝো, তুমি তোমার মতো করে প্রেম বোঝো। সেই এখন তোমার সাথে বা অন্য যারা শুনছেন তাদের সাথে নাও মিলতে পারে। আমি খুব কনফিউজড, আগেই বলে নিচ্ছি এই প্রেম বিষয়টা সম্পর্কে। প্রেম কাকে বলে? আমি কখনো প্রেম নিয়ে বলি যে প্রেম আসলে পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম ইটস এ গেম, কখনো এটা বলি, কখনো এটা কি তুমি বিশ্বাস করে বলো না জাস্ট বলবার জন্য বলো? আমি তো তাৎক্ষণিকভাবে যে সময় আমি লিখছি সেই সময় ওটা আমি বিশ্বাস করছি। ওকে, তুমি তো এটা তো তুমি মানবে যে আমরা যখন একটা বিশ্বাস নিয়ে সারা জীবন চলি না। চলি নাই তো।
মানুষ যখন ব্যবহারিক জীবনে প্রত্যেকদিন তার বিশ্বাস থেকে সরে যাচ্ছেন, একটা বিশ্বাসকে আঁকড়ে ধরে রাখাটা তো এক ধরনের মূর্খামি আমার মনে হয়। আমার একটা গানের লাইন আছে অনুভূতি সম্পর্কে, যেটা বলছি যে 4টে লাইন বলছি আমি তোমাকে। সে ছিল তখন 19, আমি তখন 36, প্রেমে পড়তে লাগে না বয়স, মনে থাকে না 19-20, মন 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 তো চাইলো, বিবাহিত আমি তাতে কি হলো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।